একটি প্রশ্ন তুলেছেন রাজ্জাকি ভাই যে দুই পক্ষেরই কি কনফিডেন্সের অভাব আছে নাকি আসলে দুই পক্ষই ওভার কনফিডেন্সের জায়গা আছে যে আমরাই সরকার গঠন করব, আমরাই জয়ী হব, বা এই যে সহিংসতাগুলো আগে ভোটের আগে বিভিন্ন ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা দেখলাম, দুই পক্ষের মারামারি দেখলাম, আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলি? এগুলো হচ্ছে রাজনৈতিক কৌশল, রাজনৈতিক খেলা। আমাদের যে তরুণ ভোটার যারা, এই ভোটাররা কি নির্দিষ্ট কোনো একটা দলের পক্ষে ভোট দেবে? দেবে না। আপনি নিশ্চিত থাকেন এরা কোনো একটা নির্দিষ্ট দলের গোলামি করবে না, কারণ তাদের চোখের সামনে তারা যে রক্ত দিয়ে যে বিপ্লবটা করেছে সেটা বেহাত হতে দেখেছে। তাদের এই রক্তকে বিক্রি করে কিছু কপর্দকহীন মানুষকে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতে দেখেছে। নিশ্চয়ই তারা এই ভোটের মধ্য দিয়ে সেই অংশকে বুকে টেনে নেবে না। তাদের ঢাকার রাস্তায় আমরা এদেরকে বিক্ষোভ করতে দেখেছি না, আহত অবস্থায় তাদের ক্ষোভ দেখেছি না, তাদের বিক্ষোভ দেখেছি না। সুতরাং আমি সবাইকে এক পাত্রে নেওয়ার পক্ষে না। দ্বিতীয়ত, সরকার আগেই ঘোষণা দিয়ে দিয়েছে নির্বাচন নিয়ে যা কিছু হবে দায় দায়িত্ব আওয়ামী লীগের। শেরপুরে আওয়ামী লীগের সরকার স্টেটমেন্ট দিয়ে বলেছে সম্পূর্ণ আওয়ামী লীগের দায়, এবং বেশ কড়া ভাষায় বলেছে। তো ওই যে শেরপুরে হত্যাকাণ্ডের পর জামাতের একজন নেতা মারা গেলেন, আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগের কয়েকজনকে এটার জন্য আসামি করা হবে, তো পরে দেখলাম যে বিএনপির কয়েকজনকে আসামি করেছে। তো একটা সরকার যখন এই সিদ্ধান্ত নিয়ে রাখে তখন কখনো ওই পক্ষ কখনো তৃতীয় পক্ষ এর ভিতরে ঢুকে নানা রকমের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। সুতরাং এই জায়গাটায় সরকারকেই বলতে হবে যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে। যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আগেই বলেছিলেন যে লুণ্ঠিত অস্ত্র ব্যবহার করা হবে না, ওনাকে তারা কথা দিয়েছেন। কারা কথা দিয়েছেন? যারা লুট করেছে তারা তাকে কথা দিয়েছে, কিন্তু পরিষ্কার বলেছেন, তিনি তো মিডিয়াতে বলেছেন যে এই অস্ত্র ভোটের সময় ব্যবহৃত হবে না, আমি আপনাদেরকে নিশ্চিত করছি। এইটা আসছে না, এইটা আসছে যে এই অস্ত্রগুলা ব্যবহৃত হবে না, তাহলে যারা লুণ্ঠন করছে তারা বলছে তাহলে এইটা পাই নাই, আপনি এটি ওইটা পাইছি। স্বাভাবিকভাবে এই প্রশ্নটি আসে যে আমরা বলছি যে আপনি ব্যবহার হবে না নিশ্চিত হইলেন কেমনে? নিশ্চিত হলেন কিভাবে? এক দুই নম্বর হলো অস্ত্রগুলো তাহলে আপনাদের কাস্টডিতে আছে। আমি তো ওই কথাটাই বলেছি। এটি আপনি বলেন কিভাবে? বাংলাদেশের অন্য একজন মানুষকেও আপনি পাবেন না যিনি এই কথাটা বলবেন, এবং এই কথাটা বলার কারণে সরকারকে তিনি নাক কেটে দিয়েছেন। তার উদাহরণ হচ্ছে তার 2 দিন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে আমরা অস্ত্র উদ্ধার করব, যে কোনো মূল্যে আমরা তাদেরকে ধরব। কারণ কি? কারণটা ওই যে ডিজাস্টারটা তিনি করে দিয়েছেন। সুতরাং এই যে প্যাচগুলো আপনি লাগিয়ে রেখেছেন আগে, এই যে ইলেকশন কমিশনের কথা বলছি, 2 পক্ষ 3 পক্ষ 4 পক্ষ কেউ হারতে চায় না। এই কথাটা কেন বলছে জানেন? যে গ্রহণযোগ্য নির্বাচন হলে আমরা মেনে নিব, তার মানে হচ্ছে আমি যদি নির্বাচনে বিজয়ী হই তাহলে সেই নির্বাচনটাই মেনে নিব, সেটি হলো গ্রহণযোগ্য। যে নির্বাচনে আমি বিজয়ী হব ওটাই হলো গ্রহণযোগ্য। আমাদের এখানে কালচার আছে, আমি হেরে গেলে আমাদের এখানে কালচার আছে। সূক্ষ্ম কারচুপি। কুমিল্লা সিটি কর্পোরেশনে বেলা 12টার সময় বলেছিলাম যে নির্বাচন বয়কট করলাম, এই নির্বাচন কারচুপির নির্বাচন হচ্ছে। তারপরে সন্ধ্যাবেলায় যখন দেখলাম বিজয়ী হয়েছি তখন বলেছি নির্বাচন ফেয়ার হয়েছে, নির্বাচন গ্রহণ করলাম। হয়েছে না আমাদের এখানে? আজকে এই যে এসপির কথা বলছেন, ডিসিএসপির নিয়োগ প্রক্রিয়ায় টাকা দিয়ে ডিসিএসপি নিয়োগ করা হয়েছিল ডক্টর ইউনূসের সময়। তারা তদন্ত কমিটি করেছিলেন 24-এর 9 অক্টোবর, আমার এখনো পরিষ্কার মনে আছে। 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলেছিলেন 4 জন উপদেষ্টার নেতৃত্বে, এখন পর্যন্ত দেননি। দ্বিতীয়ত, লটারি করে ডিসিএসপি নিয়োগের দাবিটা উঠল আজ থেকে 4 মাস আগে। জামাতের সেক্রেটারি জেনারেল দাবিটা তুললেন লটারির মধ্য দিয়ে ডিসিএসপি পদায়ন করতে হবে। তার 2 দিন পরে সরকার সেই সিদ্ধান্ত মেনে নিয়ে ডিসিএসপি পদায়ন হলো লটারির মধ্য দিয়ে। এখন আপনি এসে বলছেন যে কথা শোনে না, এসপি কথা শোনে না, ডিসি কথা শোনে না। তো এই প্রস্তাবটা তো আপনারা করেছিলেন পলিটিশিয়ানরা, এই প্রস্তাবটা তো রাজনীতিবিদরা করেছিল, এটা তো আমলাদের কাছ থেকে আসেনি। তো এখন এর রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। এখন কথা শোনে না মানে কি? আপনি যেটা চাইবেন সেটাই কি তাকে শুনতে হবে? এবং আপনি কয়েকদিন পর পর বলেন যে সব ফাঁস করে দিব।
উপদেষ্টাদের সাথে কথোপকথনের রেকর্ড আমাদের কাছে আছে, আমরা ফাঁস করে দিব। হঠাৎ করে এটা করতে করতে যে আপনার এক্স হ্যাক হয়ে গেছে, তারপরে যে এটি নিয়ে এখন আর কোনো কথা বলছেন না, চুপ হয়ে গেছেন, রহস্যজনক আচরণ। তো আমি যেটা বলি, এই যে বড় দুটো দল এবং জোট বলেন, জল বলেন, যাই বলেন না কেন, তাদের প্রতি তাদের রেসপন্সিবিলিটি সব থেকে বেশি। কারণ এই গণ অভ্যুত্থানের পক্ষে দীর্ঘদিন ধরে তারা মানুষকে উদ্বুদ্ধ করেছে, জাগিয়ে তুলেছে, মানুষকে স্বপ্ন দেখিয়ে বলেছে যে আমার এখানে এমন একটা নির্বাচন আমরা করব, যে নির্বাচন আমিডামির নির্বাচন হবে না, যে নির্বাচন রাতের নির্বাচন হবে না, যে নির্বাচন গণভবন থেকে লিস্ট করে বেছে বেছে সিনেমা জগৎ এফডিসি থেকে ফেরদৌস, জারি গান গাইতে পারে মমতাজ, অমুক জায়গার থেকে অভিনয় করতে পারে আসাদুজ্জামান নূর, তাদেরকে ডেকে এনে আমি পার্লামেন্ট সাজাবো না, জনপ্রতিনিধিদেরকে দিয়ে আমরা পার্লামেন্ট সাজাবো। এখন এসে এই কথাটা তারা কেন বলে যে ও কেন্দ্র দখল করতে চায়, সে কেন্দ্র দখল করতে চায়? এদের কথা বিশ্বাস করেই তো আমরা গণ অভ্যুত্থানে নেমেছিলাম যে এরা একটা পরিবর্তন করবে এবং সেখানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে কেউ বলছে জুমার নামাজের আগে গিয়ে কেন্দ্র দখল করতে হবে, কেউ বলছে ভোর রাত্রে গিয়ে কেন্দ্রে বসে থাকতে হবে। কেন? রাজ্জাকি ভাই বলেছেন আমাদের দেশটা আমেরিকা হয়নি, তারপরেও আমেরিকায় ট্রাম্পের ওইখানে নির্বাচনী সহিংসতা হয়, তাদের পার্লামেন্ট কিন্তু দখল হয় বন্দুক নিয়ে। আমাদের এখানে চাইলেই রাতের মধ্যেই আমি সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবো না। কিন্তু আমাদের যারা গণ অভ্যুত্থানের লিড দিলেন, যারা আমাদেরকে স্বপ্ন দেখালেন, যাদের কথা শুনে আমরা 15টি বছর 14.5 বছর লড়াই করলাম, তারা এসে এখন কেন নিজেরা কামড়াকামড়ি করে? তার মানে হলো প্রত্যেকটাই হচ্ছে সুযোগের অভাবে হাসিনা, প্রত্যেকেই হচ্ছে সুযোগের অভাবে হাসিনা। এক একটা ছোট ছোট হাসিনা আস্তে আস্তে করে বড় হচ্ছে। 15 বছরের হাসিনাকে আমরা দেখি অনেক বড়, আর এখন 1.5 বছরের হাসিনাকে দেখি ছোট, আস্তে আস্তে করে বড় হচ্ছে। তা না হলে সেই ভাষা তো একই, আচরণ একই, খাসলত এক। আমি